ওপেন এয়ার ক্লাসরুমে আমি আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আগে এখন পর্যন্ত রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে সাম আপ করবো আমরা পুরো বিষয়টাকে। এখন সাম আপ করবো এবং কিছু কী রকম ধরনের প্রশ্ন আসে, ঠিক সাজেশন আমি বলবো না, কিছু মডেল প্রশ্ন বা স্যাম্পল প্রশ্ন কীরকম ধরনের আসে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তার কারণ অনেক সময় আমরা এখন আমরা যেটা দেখি যে এই 6 নাম্বার যে ব্রড কোয়েশ্চেনটা পড়বে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা কিন্তু একটা টানা প্রশ্ন 6 নাম্বারের এটা সাধারণত আসে না। যেটা হয় সেটা হচ্ছে পার্ট মার্কিং হয়, অর্থাৎ 1+1+2+2, 1+2+3 বা 3+3 এরকমভাবে 6 নাম্বার প্রশ্নটা ম্যাক্সিমাম আসে। অর্থাৎ তোমাদেরকে যে প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে তার ম্যাক্সিমামটাই ধরো এরকম পার্ট মার্কিং থাকে। তো পার্ট মার্কিংয়ে ছেলেদের অনেক সময় অনেক অসুবিধা হয় বলতে অনেকে ভাবে যে একটা ব্রড কোয়েশ্চেন টানা মুখস্থ করে চলে গেল, সেটা যে তারা খুব সহজেই উত্তর লিখতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয়। পার্ট মার্কিংয়ে নাম্বার ভালো পাওয়া যায় এবং পার্ট মার্কিংয়ের উত্তর দেওয়া সবচেয়ে সহজ। সেগুলো আমরা একটু বলবো। অ্যাকচুয়ালি যত ডিসকাস করা হবে তত সুবিধা বেশি। তোমরা বিভিন্ন কোয়েশ্চেন ব্যাঙ্কও আমি দেখেছি সাধারণত পার্ট মার্কিংগুলো অত ভালো করে দেওয়া থাকে না, কিন্তু যদি পুরানো টেস্ট পেপারগুলো নিয়ে একটু ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু পার্ট মার্কিংগুলো খুব সুন্দর করে, মানে প্রশ্ন ওরকমভাবেই পড়ে। অতএব ডিসকাস ওখান থেকে তোমরা নিজেরা করে নিতে পারবে। আমি এখানে কিছু প্রশ্ন আজকে বলবো, সেগুলো কিন্তু আমি আজকে এই যে ভিডিওটা দেওয়া হবে এর নিচে যে ডেসক্রিপশন বক্স থাকবে, ডেসক্রিপশন বক্সে আমি কিছু স্যাম্পল প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানিও, আমি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, আমি আগের দিন যেটা বলেছিলাম আমরা সমাপ্ত, মানে আগের দিন একটা গল্পটা পড়ানোর পর 5th পার্টে অলরেডি সমাপ্ত কিছুটা করেছি। এখন বিষয় হচ্ছে যে আমরা গল্পটা পুরোটাই এখন জেনে গেছি। টাইটেলটার উপরই মূল কথা। আমি তোমাদেরকে একটু ভাবতে বলেছিলাম, আমি একটা বলেছিলাম যে ইট, মূলত যে শব্দটা ইটটাকে নিয়ে যে ভাবনার চিন্তার জায়গাটা, সেখানে আমি বলেছিলাম যে ইট একটা ইলিউশনটা কেন সেটা নিয়েও আমি একটা বিশদে ডেসক্রিপশন 5th পার্টে করেছি, সেটা ওখানে দেওয়া আছে। আর একটা বিষয় এখানে একটু বলে দেওয়াটা ভালো যে ইট আর কেননা একজন অথর কী ভেবে উনি লিখেছেন সেটা তো পুরোটা আমাদের পক্ষে সবসময় হয়তো বলা সম্ভব নয়। তো আরও একটা বিষয়, সেটা আমি আগের দিন ইচ্ছা করেই ডিসকাস করিনি, সেটা আজকে একটু বলতে চাই, যেটা আমার প্রথম থেকেই মনে হয় এই দুটো জিনিসের ওপরই আমি একটু দ্য আইজ হ্যাবিটটাকে নিয়ে ভাবি। আরও হয়তো অনেকে অন্যরকমভাবে ভাবতে পারবেন, সেটা ঠিক আছে। এই ইট আসলে কি? আমরা মূলত আমাদের মোট 14টা ইন্দ্রিয়। আমরা মূল যেগুলোকে জানি, আমাদের ইন্দ্রিয়র আবার বিভিন্ন পার্ট আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, যে 5টা ইন্দ্রিয় আমরা বলে থাকি। হ্যাঁ, শুরুটাই দেখো চোখ। এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে আমরা বলে থাকি স্ট্রং। তার কারণ বাকিগুলো ইন্দ্রিয় মানে যেগুলোর মাধ্যমে আমরা অনুভূতি গ্রহণ করি সেগুলো হচ্ছে ইন্দ্রিয়, ঠিক আছে? তো আমরা অনুভূতি গ্রহণ করার জন্য বাকি যে চোখ, কান, নাক, জিভ আর চামড়া বা ত্বক, এই যে 5টা আমরা যে ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে দেখো চোখ প্রথমে আসছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা অনেকটাই যেন সাজানো আছে, ওই তাদের যে ইম্পর্টেন্স, গুরুত্ব, সবারই সমান গুরুত্ব আছে, ঠিক আছে, কিন্তু তবুও গুরুত্বের দিক থেকে, কারণ চোখ, যার চোখ নেই তার কিছু নেই, এরকম একটা কথা বলা হয় এমনিতেও। তো চোখটা একটা অন্য জিনিস। তাহলে চোখের এটা আছে, মানে চোখের একটা অন্য ক্ষমতা আছে, যে ক্ষমতাটা কিন্তু বাকি ইন্দ্রিয়গুলোর নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং সেটা কোন ব্যক্তি ভালো বুঝতে পারে যে চোখের কি আছে? যিনি অন্ধ। অর্থাৎ যার যেটার অভাব রয়েছে তিনি সেটার গুরুত্ব সবচেয়ে বেশি করে বোঝেন। তাহলে একজন অন্ধ ব্যক্তি তিনি বুঝতে পারেন দ্য আইজ হ্যাভ ইট, চোখের এটা আছে, এটা মানে কি, তার যে একটা আলাদা ক্ষমতা আছে সেটা বুঝতে পারে। সেটা ওই একজন অন্ধ ব্যক্তির পক্ষেই সবচেয়ে ভালো বোঝা সম্ভব। এখানে সেই জায়গাটার একটা গুরুত্ব কিন্তু আছে। তাহলে এই ইট মানে কিন্তু একটা ডিফারেন্ট পাওয়ার, একটা মানে অন্যরকম ক্ষমতা, যে ক্ষমতাটা আমাদেরকে মানে অন্য জিনিসকে খুব সহজেই অনুভূতি গ্রহণ করার ক্ষমতা যোগায়, সেইটার কথা এখানে বলা হচ্ছে। চোখের এটা আছে। এখানে আমরা ওই ন্যারেটারের কথা যদি প্রথমে বলি, ওনার চোখের এটা ছিল না বলে উনি পুরো জায়গাটাকে মিস করে গেলেন। মানে দ্য স্টোরি
would have been completely different if they both of them had eyes. যদি তাদের উভয়ের চোখ থাকতো তাহলে কিন্তু গল্পটা আলাদা হতে পারতো। যাই হোক, সেই জন্যই উনি আরও ভালো করে বুঝতে পারছেন যে চোখের এটা আছে, অর্থাৎ চোখের সেই ক্ষমতাটা আছে। যাক, এটা গেল। আমি এখন যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কিছু প্রশ্ন আমি একটু আলোচনা করতে চাই, যে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। আমি এখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি না। ব্রড কোয়েশ্চেন মানে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, এই গল্পের টাইটেলের গুরুত্ব কী, এটা 6 নম্বরে একটা প্রশ্ন আসতেই পারে, এরকম ধরনের প্রশ্ন। ক্যারেক্টার, এর ক্যারেক্টার মানে ন্যারেটারের ক্যারেক্টার, দ্য ব্লাইন্ড গার্ল, ওদের ক্যারেক্টার, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এরকম বিভিন্ন ধরনের ব্রড কোয়েশ্চেন আসতেই পারে, যেগুলো 6 নম্বরের একটাই প্রশ্ন হতে পারে। আমি সেগুলো না, আমি কিছু আজকে পার্ট মার্কিংয়ের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কিছু হয়তো এগুলো একটা স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে আমি বলছি। আমি কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু সাজেশন না। আমি কখনোই ছাত্রদেরকে সাজেশন নির্ভর হতে বলি না, তার কারণ সাজেশন মে ফেল বাট নট দ্য সিলেবাস। সাজেশন ফেল করতে পারে, সিলেবাস কখনো ফেল করে না। তাই আমি বলবো সবটা পড়ে বিষয়টা তৈরি করতে। আমি কিছু কিছু ব্যাপার বলবো, সেগুলো একটু পরপর আমি ডেসক্রিপশনে কোয়েশ্চেনগুলো আবার দিয়ে দেওয়ার চেষ্টাও করব। হ্যাঁ, আশা করছি দিয়ে দেবো ডেসক্রিপশনে কোয়েশ্চেনগুলো। তো সেগুলোকে তোমরা তোমাদের নিজেদের মতো করে একটু আলোকপাত করার চেষ্টা করো। উত্তর লিখতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট বক্স আছে ওখানে জানিও। হ্যাঁ, আমি হেল্প করার চেষ্টা করবো তোমাদেরকে। দেখো, একটা জায়গা আছে ওখানে বলছে যে প্রথমের দিকেই, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি বলে, আমি ওখানে একটা এলিপসিস দিয়েছি, 3টে ডটকে এলিপসিস বলা হয়। এলিপসিস দিয়ে কোটেশনটা ওখানে যদি আমরা শেষ করি, এখানে বেশ কিছু আমি প্রশ্ন দিয়েছি, অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন দিয়েছি। 6 নম্বরের জন্য এত প্রশ্ন আসে না। আমি তো স্যাম্পল, আমি তো সাজেশন দিচ্ছি না, স্যাম্পল কোয়েশ্চেন। তাই এখানে কোনোটা মনে হতে পারে 5 নম্বর হয়েছে, কোনোটা মনে হতে পারে 12 নম্বরের কোয়েশ্চেন হয়ে যাবে, এরকম হতে পারে। কিন্তু তা নয়, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আমি সেই জন্য জাস্ট ধরনটা নিয়ে এখানে বলছি, টাইপস অফ কোয়েশ্চেন্স সেইটা। তো এই যদি যে বললাম এই যে কোটেশনটা আমি এখানে তুলে দিলাম, এই আচ্ছা, এইখানে আর একটা কথা বলে রাখি, আমি পড়ানোর সময় এটা বলা হয়নি। এই যে কোটেশন এখানে, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি বলে বলা ছিল, অ্যাকচুয়ালি এখানটা ওয়ার হওয়ার কথা না, এখানে কিন্তু ওয়াজ হওয়ার কথা। তার কারণ কাপল ওয়াজ, কাপলের পর ওয়ার হয় না, কাপল ওয়াজ হবে এখানে। এরকম আমি এর আগেও যেমন এনি অ্যানিম্যালস কথাটা ছিল, আমি পড়ানোর সময় ওখানে বলেছিলাম ওটা, যে এটা একটু গ্রামেটিক্যাল মিস্টেক। এরকম গ্রামেটিক্যাল মিস্টেক কিছু লেখার সময় হয়ে যায়, এগুলো নিয়ে আমরা অত ভাববো না। যাক, আমি প্রশ্নে আসছি। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি বলে এখানে কোটেশনটা যদি আমরা শেষ করি, ফ্রম হোয়ার হ্যাজ দ্য এক্সট্রাক্ট বিন টেকেন। এটা কিন্তু যে কোনো কোটেশনেই দেওয়া যেতে পারে এই প্রশ্ন, যে কোনো কোটেশন, যে কোনো প্যাসেজের ক্ষেত্রে, এই প্যাসেজে অন্য প্যাসেজে এটা হতে পারে যে ফ্রম হোয়ার হ্যাজ দ্য এক্সট্রাক্ট বিন টেকেন। আমরা এখানে উত্তর আমরা সহজেই বলতে পারি যে দ্য এক্সট্রাক্ট, দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, বা দ্য আইজ হ্যাবিট বাই রাস্কিন বন্ড। এরকম প্রশ্ন আমরা উত্তর লিখতে পারি এখানটায়। হু ইজ রেফার্ড টু হিয়ার এজ হার? The blind girl is referred to here as her. What, according to the speaker, was the probable relationship between the couple and her? What, according to the speaker, was the probable relationship between the couple and her? ওই কাপল এবং ওই যে হার বলতে যাকে বোঝানো হচ্ছে, এদের দুজনের মধ্যে বক্তার মতে রিলেশনশিপ কী ছিল? দ্য কাপল ওয়ার প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস, এটা বলা ছিল ওখানে। হোয়াই ডিড দ্য স্পিকার ইউজ দ্য টার্ম প্রবাবলি? এইটা এর আরও মানে অথবা দিয়ে আমরা বলতে পারি, এই কোয়েশ্চেনই অন্যরকমভাবে হতে পারে। হোয়াই ওয়াজ দ্য স্পিকার নট শিওর অ্যাবাউট দ্য রিলেশনশিপ? এই সম্পর্ক সম্বন্ধে লেখক কেন নিশ্চিত ছিলেন না, বা কেন উনি প্রবাবলি, সম্ভবত এই শব্দটা ব্যবহার করেছিলেন? বিকজ হি ওয়াজ ব্লাইন্ড। ফার্স্টলি, হি ওয়াজ ব্লাইন্ড, এটা তো একটা ছিলই, তিনি অন্ধ ছিলেন। অ্যান্ড সেকেন্ডলি, there was no mention, definite mention বা particular mention about it in the passage or in the conversation coming next. পরে যে কনভারসেশন, সেখানেও কিন্তু কোথাও এটা বলা ছিল না। তাই তিনি প্রবাবলি কথাটা ব্যবহার করেছিলেন, বা উনি এই রিলেশনশিপ সম্পর্কে শিওর ছিলেন না। নেক্সট ওইটারই আর একটা প্রশ্ন, যে হোয়ার ডিড দ্য কাপল কাম টু সি হার অফ? কাম টুটা না দিলেও হতে পারে। The couple came to see her off at Rohana station, সেটা বলা যেতে পারে।
হোয়াট ডিড ওয়ান অফ দেম ইনস্ট্রাক্ট হার? ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন ওই মেয়েটিকে কি নির্দেশিকা দিয়েছিল? আমরা জানি প্রথমের দিকে not to speak with the strangers, where to keep her things, when not to lean out of the window. Those instructions were given to the girl. তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর একটা লাইন আমি এখানে তুলে, দ্বিতীয় একটা কোয়েশ্চেন, যে ইট উড টেক মি সাম টাইম টু, বলে আমি এখানে কোয়েশ্চেনটা শেষ করেছি। এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন আবার আসছে। এই যে লাইনটা তুলে এখান থেকে কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন হিসাবে আমরা দিতে পারি যে হু থট সো অ্যান্ড হোয়েন, it would take me some time to. Who thought so? The narrator of The Ice Habit. The narrator of The Ice Habit thought so. When? When the girl, actually অত কঠিনের মধ্যে না গিয়ে, when the girl got into the compartment. For what would the speaker take some time and why? কিসের জন্য স্পিকার কিছু সময় নেবেন? দ্য স্পিকার উড টেক সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট দ্য গার্লস লুকস। হাউ দ্য গার্ল লুকড। হোয়াই? বিকজ হি ওয়াজ ব্লাইন্ড। হাউ ওয়াজ দ্য উইশ ফুলফিলড? কি করে এই উইশটা তার ফুলফিলড হয়েছিল? অর্থাৎ ওই ডিসকভার করার যে জায়গাটা, এই যে উইশটা ওনার ছিল, এটা কি করে ফুলফিলড হয়েছিল, এইটা কি করে সম্পন্ন হয়েছিল সেটা। ল্যাটার অন, হোয়েন দ্য ন্যারেটর টোল্ড দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দ্য গার্ল রিপ্লাইড দ্যাট actually the girl loved it, and she laughed, and then she said that she was actually tired of people telling her that she had a pretty face. From there, the narrator came to know that the girl was pretty. So the narrator came to know about the girl's looks. Next, other question, এটা থার্ড কোয়েশ্চেন। ওই দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা ছাড়া থার্ড কোয়েশ্চেনে বলছি আমরা, এখানে আর একটা কোটেশন দিচ্ছি। আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, হু সেড দিস অ্যান্ড টু হুম? দ্য গার্ল হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট, বা হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট না দিলেও হবে। দ্য গার্ল সেড দিস টু দ্য ন্যারেটর অব রাস্কিন বন্ডস দ্য আইস হ্যাবিট। আমি বারবার বলছি, যখনই প্রশ্ন পড়বে, আমি এরপর থেকে ন্যারেটর বলতে পারি, তার কারণ আমি এখানে একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো, যেহেতু ন্যারেটরই বলবো শুধু। কিন্তু যখন তোমরা উত্তর লিখবে, তখন অবশ্যই যে কোনো ক্ষেত্রে ন্যারেটর যখন হবে, কোন গল্পের ন্যারেটর এটা বলে দিতে হবে। এটা বলে দেওয়াটা খুব যুক্তিযুক্ত, তার কারণ আজকে একটা পড়ছি, একটার কথা বলছি, যখন আমি উত্তর লিখবো তখন তো অনেকগুলো একসাথে চলে আসবে, সেখানে আমার ডেফিনিট করে দেওয়াটা বেস্ট। সেই জন্য দ্য ন্যারেটর অব রাস্কিন বন্ডস দ্য আইস হ্যাবিট, এটা বললে সবচেয়ে ভালো হবে। এখানে হোয়েন অর ইন হুইচ কনটেক্সট ওয়াজ ইট সেড, এই যে ইন হুইচ কনটেক্সট, কখন বা কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এই কনটেক্সট কথাটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ব্যাপারটা গোলমেলে লাগে, যে ইন হুইচ কনটেক্সট, আমি হোয়েনটা ওই জন্য দিয়ে রেখেছি এখানটায়। সবসময় খেয়াল রাখবে, বেশি কিছু ভাবার দরকার নেই। কনটেক্সট, কোন প্রসঙ্গে বলা হয়েছে, মানে অ্যাকচুয়াল খেয়াল রাখবে কখন বলা হয়েছে, কখনটা মাথায় রাখবে। এবার কখনের সাথে কনটেক্সটের একটা আমার মতে একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেই ছোট্ট ডিফারেন্সটা কি না, হোয়েনটা একটু বড় জায়গা বোঝায়, কখন সেটা একটু বৃহত্তর অর্থে। কনটেক্সট মানে সেই বৃহত্তর জায়গার একটা খুব ক্ষুদ্র অংশ, মানে একদম ঠিক যেখানে আমি জানতে চাইছি তার আগের অংশটাই বলতে হবে, যে এই প্রসঙ্গটাকে খুব ক্ষুদ্র করে দেওয়া হচ্ছে, একদম মানে ঠিক এর আগেটাতেই। হোয়েন মানে অনেক বড় অর্থে। ধরা যাক আমি হোয়েন একটা বড় দিন, পুরো দিনের ব্যাপার, কিন্তু যখন কনটেক্সট বোঝানো হচ্ছে, তখন সেই দিনেরই কোনো একটা ছোট্ট একটা ঘটনা, তারপরেই এইটা ঘটেছিল, সেইটা হচ্ছে কনটেক্সট। এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইন হুইচ কনটেক্সট, এটা তাহলে কোন কনটেক্সটে এটা বলা হয়েছিল। যে আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। When the girl got into the compartment, the narrator asked her
about her destination, and the girl was startled. And then she remarked so. What was the immediate reaction of the person spoken to? যাকে বলা হলো পারসন স্পোকেন টু, এটা নিয়েও আবার একটা ব্যাপার আছে যে অনেক সময় লেখা থাকে দ্য পারসন স্পোকেন টু, এই কথাটা কিন্তু কোয়েশ্চেনে থাকে, অনেক সময় থাকে। এটা নিয়েও ছেলেদের স্টুডেন্টদের মধ্যে একটা কি বলতে চাওয়া হচ্ছে, খুব সিম্পলি একটা জিনিস মাথায় রাখবি, দ্য পারসন স্পোকেন টু মিনস যাকে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ শ্রোতা, লিসেনার, তার কথা বোঝানো হচ্ছে। তাহলে পারসন স্পোকেন টু, তার রিয়াকশন কী ছিল। আবার আরেকটা এখানে ব্যাপার আছে, রিয়াকশন। ছেলে অনেক সময় রিয়াকশন এই কথাটা বললে আমি কি উত্তর করব। আমরা সবসময় রিয়াকশন প্রতিক্রিয়া অর্থে ভাবি হয়তো ভেঙে চুরে সব কিছু দিচ্ছে এরকম একটা রিয়াকশন, ব্যাপারটা তা না। রিয়াকশন মানে যে কথাটা বলা হলো তার এগেনস্টে একজন কি ভাবছেন, মানে ঠিক তারপরে তিনি কি ভাবছেন, কি বলছেন, কি করছেন, তার প্রতিক্রিয়াটা, এইগুলো সমস্ত কিছু মিলিয়েই তার প্রতিক্রিয়া তৈরি হয়। তিনি কিছু বলতে নাও পারেন, চুপ থাকতে পারেন, সেটাও তার প্রতিক্রিয়া। তিনি রেগে যেতে পারেন, এটাও তার প্রতিক্রিয়া। তিনি কিছু ভাবতে পারেন, এটাও তার প্রতিক্রিয়া। তিনি কিছু বলতে পারেন, এটাও তার প্রতিক্রিয়া। সব কিছু মানে তারপরে তিনি কি কাজটি করছেন সেটাই তার প্রতিক্রিয়া। এটা মাথায় রাখতে হবে। কিছু কাজ না করাটাও প্রতিক্রিয়া, এটা খেয়াল রাখতে। কিছু কাজ না করাটাও একটা ভার্ব, অর্থাৎ এইটা সমস্ত কিছু মিলিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়। তাহলে এরপর ওনার প্রতিক্রিয়া কী ছিল, অর্থাৎ উনি এরপর কি প্রতিক্রিয়া দিয়েছিলেন, যে অ্যাকচুয়ালি তখন উনি সেই কথাটি বলেছিলেন যে দেন দ্য ন্যারেটর থট the people who can see, they cannot see what is right in front of him. On the other hand, the persons who cannot see or see very little, they take the essential things. এইটাই উনি ভেবেছিলেন। সব কিছুর উত্তর এরকম করে যে এখন ব্যাখ্যা করা যাবে তা নয়, আমি মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে উত্তর ব্যাখ্যা করে রাখছি। কিছু কিছু এমনি বলে দেবো, তোমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো পেয়ে যাবে। উত্তর পাওয়াটা কোনো ফ্যাক্টর নয়, প্রশ্ন কিভাবে উত্তরটা লিখবে, উত্তরটা কি, তার থেকে উত্তরটা আমি কিভাবে লিখবো বা কোন জায়গাটা উত্তর হবে, এইগুলো জানা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেকেই উত্তর জানে, সেই আমি মাঝে মাঝে ছাত্রদের কাছে একটা গল্প করি যে অনেকেই ওই গন্ধমাদন পর্বত চাগিয়ে আনার ক্ষমতা রাখে, কিন্তু তার মধ্যে যে বিশল্যকরণীটা আছে সেটা খোঁজার জায়গাটা তৈরি করতে পারে না। এইটা আমাদের আগে দরকার, যে ওই বিশল্যকরণীটা কোনটা সেটা জানা দরকার তোমার আগে। নাহলে ওই গন্ধমাদন চাগিয়ে আনবে, সময় লেগে যাবে শুধু শুধু, ব্যাস, তাতে কিন্তু পরীক্ষকও খুশি হবেন না, আর তোমাদেরও সময় বেশি লাগবে, নাম্বারও বেশি পাবে না। সেই জন্য আমাদের কিন্তু ইমিডিয়েটলি ওইটা জানা দরকার যে কোনটা আমরা লিখব, ওই মেন ওই জিনিসটা, ওইটা আমাদেরকে জানতে হবে, যে ঠিক কিভাবে আমরা লিখব জিনিসটাকে। আচ্ছা, এরপর আমরা একটা জায়গা আছে সেখানটায়, ওহ হাউ লাকি ইউ আর, বাই হুম অ্যান্ড হোয়েন ওয়াজ ইট সেড, কার দ্বারা এটা কখন বলা হয়েছে। ওই যে যখন when the narrator told the girl that he was going first to Dera, then to Mussoorie, then the girl said so. Who was lucky and why? Obviously the narrator was lucky. According to the girl, the narrator was lucky because he was going to Mussoorie. Mussoorie is a very good place, surrounded by hills, বিউটিফুল হিলস। এই যে জায়গাগুলো বলতে হবে। আমি জাস্ট এগুলো একটু এরকমভাবে বলে যাচ্ছি। তারপরে ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড ফর হোয়াট, কোনটা সবচেয়ে ভালো সময় এবং কিসের জন্য। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ফর হোয়াট, ফর ভিজিটিং বা টু ভিজিট দ্য হিলস। খেয়াল রাখবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফর দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়ে ফর ভিজিটিং দ্য হিলস, বা টু দিয়ে ওই আইএনজিটা তুলে দিয়ে প্লেন ভার্বের প্রেজেন্ট ফর্ম টু ভিজিট দ্য হিলস, টু ভিজিট দ্য হিলস। হোয়াই ডিড দ্য স্পিকার কনসিডার দিস অ্যাজ দ্য বেস্ট টাইম, ওই যেখানে ন্যারেটর সে বর্ণনাটি করেছিলেন যে
the roads are deserted, hills are covered with wild dahlias, most of the tourists have gone. So এই যে জায়গাটা ডিসক্রিপশন দিয়েছিলেন, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি ইন ফ্রন্ট সিটিং ইন ফ্রন্ট অফ দ্য লগ ফায়ার, এই যে জায়গাটা বর্ণনা দিয়েছিলেন ওই জায়গাটা জাস্ট বলে দিলেই কমপ্লিট হয়ে যাবে এখানটা, যে এই জন্য উনি এটাকে বেস্ট টাইম বলছেন। হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য হিলস ইন অক্টোবর, এই মাত্র যেটা বললাম, এটা আমি পরের প্রশ্ন দিয়েছি অ্যাকচুয়ালি, ওই যে বলছি স্যাম্পল কোশ্চেন তো এরকম আসে, ওই ডেসক্রিপশনটা দিতে হবে। হোয়াট ওয়ার দ্য রিয়াকশনস অফ দ্য গার্ল অ্যান্ড দ্য ন্যারেটর আফটার দ্যাট, এরপরে মেয়েটির এবং ন্যারেটরের এদের উভয়ের প্রতিক্রিয়া কী ছিল, উভয়ের প্রতিক্রিয়া, শুধু মেয়েটির নয় কিন্তু মেয়েটির এরপর আবার সেই রিয়াকশন আমি একটু আগে যেটা বললাম রিয়াকশন, চুপ থাকাটাও রিয়াকশন, মেয়েটা এখানে চুপ ছিল। দ্য গার্ল ওয়াজ সাইলেন্ট। আর ন্যারেটারের রিয়াকশন কী ছিল মনে আছে? ন্যারেটার থট দ্যাট, ওই যে উনি ভাবছেন এটাও রিয়াকশন, দ্য ন্যারেটার থট দ্যাট হিজ ওয়ার্ডস মাইট হ্যাভ টাচড দ্য গার্ল অর সি মাইট হ্যাভ টেকেন হিম টু বি আ রোম্যান্টিক ফুল, এটা উনি ভেবেছিলেন। এটা রিয়াকশন হিসাবে না পড়ে যে কী ভেবেছিলেন সেই হিসাবেও পড়তে পারে, যে কোনোভাবে পড়তে পারে, আমি জাস্ট স্যাম্পল কোয়েশ্চেনের জন্য বলছি এটাকে। তো এটা একটা হলো। এরপর দেন আই মেড আ মিস্টেক। হু মেড দ্য মিস্টেক? অবভিয়াসলি দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাভ ইট মেড দ্য মিস্টেক। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক? মিস্টেকটা কী ছিল না, the narrator asked the girl about the incidents of outside. What was it like outside? That was the mistake. Why was it regarded as a mistake? এটাকে মিস্টেক কেন বলা হলো? Because the girl didn't know that the narrator was blind, but this remark might reveal his blindness. So that was mistake. What was the speaker's final realization in this matter? এই ব্যাপারে স্পিকারের সর্বশেষ রিয়েলাইজেশন, অর্থাৎ তার যে কনক্লুশনটা তিনি শেষ পর্যন্ত টেনেছিলেন। অ্যাকচুয়ালি উই স দ্যাট দ্য গার্ল ফাউন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, rather she told the author to look outside himself, যে আপনি নিজেই বাইরের দিকটা দেখুন না, এইটা বলেছিল। অতএব then the author's doubt was cleared that the girl didn't realize that he was blind. মেয়েটি বুঝতে পারেনি যে তিনি অন্ধ বলে। আচ্ছা, নেক্সট, why don't you look out of the window? যে প্রশ্নটা অ্যাকচুয়ালি পরে ওনার ডাউট ক্লিয়ার করে দিয়ে, মানে লেখকের যে ডাউটটা সেটা ক্লিয়ার করে দিয়েছিল, সেটা হচ্ছে হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? হু আস্কড দিস অ্যান্ড হোয়েন? দ্য গার্ল আস্কড দিস হোয়েন দ্য ন্যারেটর asked him about the happenings or the incidents of the outside. What did the listener or the person spoken to do in reply? অর্থাৎ এখানে ওই আবার বা হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পারসন স্পোকেন টু, যার সাথে কথা বলা হলো তার প্রতিক্রিয়া কী ছিল, তিনি কি করলেন উত্তরে। খুব ভালোভাবেই জানি আমরা যে the narrator went along the path and fell for the window ledge. Then he faced the open window to make a pretense of studying the landscape, and in his mind's eye he saw the telegraph posts flashing by. এই জায়গাটা বলতে হবে। নেক্সট কোটেশন আবার, but it was a safe remark. Who made the remark? What was the remark? Who made the remark? The narrator of the Eyes Have It made the remark. What was the remark? মন্তব্যটা কি ছিল? What was the remark? You have an interesting face.
এই যে মন্তব্যটা, এই মন্তব্যটার কথা বলা হয়েছে। দিস ওয়াজ দ্য রিমার্ক। দ্য রিমার্ক ওয়াজ দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। হোয়াই ওয়াজ ইট সেফ? বিকজ হি ইউজড দ্য টার্ম interesting, not beautiful or ugly. That is interesting. That may mean anything. So it was a safe remark. How did the addressee of the remark react? Addressee of the remark. এই মন্তব্যটা যাকে অ্যাড্রেস করা হয়েছে, যাকে উদ্দেশ্য করে, অ্যাড্রেসি মানে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন এটাতে? হি লাভড ক্লিয়ারলি, সরি, সি লাভড, দ্য গার্ল লাভড ক্লিয়ারলি। অ্যান্ড দেন, আমি এর আগেও বলেছি, এর আগেও যে প্রশ্নটা আমি করেছিলাম সে গার্লসের লুকসের ব্যাপারে, যে কীভাবে জানতে পেরেছিলেন, সেখানে কিন্তু অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরা খুললেই পেয়ে যাবো, বা আমি একই জিনিস বারবার ডিসকাস করতেও চাইছি না। উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। হু সেড সো অ্যান্ড টু হুম? দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাবিট সেড সো টু দ্য গার্ল। হুইচ স্টেশন ইজ মেনশনড হিয়ার? কোন স্টেশনের কথা এখানে উল্লেখ করা হয়েছে? সাহারানপুর স্টেশন ইজ মেনশনড হিয়ার, কেননা আমরা জানি মেয়েটির গন্তব্যস্থল ছিল সাহারানপুর। হোয়াট ওয়ার দ্য রিয়াকশনস অফ দ্য পার্সনস ইনভলভড হিয়ার? যে দুজন ব্যক্তি বা পার্সনসরা এখানে ইনভলভড আছে, মানে এই বক্তব্যের মধ্যে ইনভলভড যারা, তাদের রিয়াকশান কী ছিল এখানে? আমরা জানি দ্য গার্ল থ্যাঙ্ক দ্য গড বিকজ ইট ওয়াজ নট এ লং জার্নি, বিকজ শি ক্যানট endure, tolerate long journeys. But the narrator was very upset because he could sit there for almost any length of time to listen to the girl. Next, আমি এই যে আজকের যে স্যাম্পল কোয়েশ্চেন, তার লাস্ট কোয়েশ্চেন বলবো, ব্রোক ইনটু মাই রেভেরি। এই যে কোটেশনটা দিয়ে এখান থেকে একটা কোয়েশ্চেন, যে হুজ রেভারি ইজ মেনশনড হিয়ার? Obviously the narrator of the I's Habit, the narrator's reverie, by the reverie of the narrator of the I's Habit is mentioned here. What do you mean by reverie? Reverie, actually reverie means daydream. What do you mean by reverie? Reverie means daydream. What is the reverie here? What is the reverie here? Actually এই যে এইটাও কিন্তু আমি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি যে রেভেরির দুটো পার্ট আছে। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ রেভেরি, আর একটা হচ্ছে এখানে রেভেরি কোনটা, দুটোর মধ্যে তফাৎ আছে। রেভেরি মিনস ডে ড্রিম, হিয়ার রেভেরি ইজ দ্য অথার্স, the narrator was thinking about many things, what was happening outside the window, and about his new game with the fellow passenger, and many things. All of these include in his reverie. Who breaks the reverie and how? The new fellow passenger breaks the reverie, and how? By just a funny remark that the narrator must be very disappointed because he was not as attractive traveling companion as the girl. So the narrator must be disappointed. With this remark, he breaks into the narrator's reverie. যাক, আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো জাস্ট আমি আবার বলছি স্যাম্পল কোয়েশ্চেন। যদি তোমাদের মধ্যে আরও কোনো নতুন প্রশ্নের তৈরি হয়ে থাকে, এগুলো কিন্তু সব কিন্তু ব্রড কোয়েশ্চেনের আকারে, শর্ট কোয়েশ্চেন কিন্তু ব্রড কোয়েশ্চেনের আকারে আমরা এগুলোকে সাজিয়ে নিয়েছি। তো এইগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে পড়ো, আর এই প্রশ্নগুলোর উত্তর লিখতে গিয়ে বা উত্তর তৈরি করতে গিয়েও তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানিও, আমি আছি। ঠিক আছে, তো আমি আবার পরবর্তী পার্ট নিয়ে খুব শিগগির আসবো। অন কিলিং আ ট্রি এই কবিতাটার ওপর খুব শিগগির আমি আবার পরবর্তী পার্ট দেবো। ততদিনকে তোমরা এগুলোকে ভালো করে তৈরি করে ফেলো। ওকে।